আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলনের একজন শীর্ষ নেতা আশরাফ ভাই। যেটা আমরা বলছিলাম যে দলগুলোর নাম মোটামুটি স্পষ্টভাবে আপনারা বললেন, আনুপাতিক নির্বাচনের ব্যাপারে আপনারা একমত, সেটাও আপনারা জানালেন। কিন্তু ভোটের রাজনীতির যে বিষয়টা, যেহেতু সংসদীয় আসনের নির্বাচনগুলো হবে, সেখানে কে কত আসন কিংবা কিভাবে এই জোটটা হবে, কিংবা আনুষ্ঠানিকভাবে তো একটা মোর্চা গঠন করারও তো একটা ব্যাপার থাকে। এই আত্মপ্রকাশগুলো এই গুঞ্জন থেকে বাস্তবতায় কবে আসবে? পিয়ার পদ্ধতি হলো একটা জোট। পিয়ার পদ্ধতি ভোট দেবে দলকে, ভোট দেবে মার্কাকে, দলের মার্কাকে ভোট দেবে, কোনো ব্যক্তি প্রার্থী থাকবে না। এখানে যে দল যত পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী পার্লামেন্ট মেম্বার তারা পার্লামেন্টে পাঠাবে। এই হিসাবে কিন্তু এই পিয়ার পদ্ধতিটাই হলো একটা জোট। আর একান্তই যদি জোট না হয় তখন আমরা আলাপ আলোচনা করে একটা আসনে যাতে একজন প্রার্থী দেওয়া যায়, এই দেশপ্রেমিক এবং ইসলামী শক্তির এই যে ঐক্য, এর মাধ্যমে একক প্রার্থী দেওয়ার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং পারস্পরিক আলাপ আলোচনা চলছে এ ব্যাপারে, যাতে একই নির্বাচনী আসনে একাধিক প্রার্থীর কোনো বাক্স না থাকে। না, তার মানে হলো যে আনুপাতিক নির্বাচনের ব্যাপারে মোটামুটি আপনারা মানে একমত হয়েছেন, কিন্তু যে আসন ভাগাভাগির ব্যাপারে এখনো আপনারা মানে ঐক্যমত্যে যাননি বা ওটা আলোচনার পর্যায়ে আছে, এটা আমরা বলতে পারি না। না, প্রার্থী পিয়ার পদ্ধতি হলে তো আসন ভাগাভাগি, পিয়ার পদ্ধতি হলে তো আসন ভাগাভাগির প্রশ্নই আসে না। এখানে তো আর এটাই একটা জোট, এটাই একটা ঐক্য। পিয়ার পদ্ধতি হলে এটাই জাতীয় সরকারের একটা স্থায়ী বন্দোবস্ত হয় পিয়ার পদ্ধতির নির্বাচন হলে। সারা বিশ্বে 91টা দেশে পিয়ার পদ্ধতি আছে এবং তারা আমাদের চেয়ে তাদের রাজনৈতিক সিস্টেম অনেক উন্নত। সেখানে ফ্যাসিজমের উত্থান নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টাকা পাচারকারীর অবস্থান নাই, খুন গুম নাই। পিয়ার পদ্ধতি এইটা যে দুই একটা দল কেন চায় না, এটা আরও তাদের সাথে আরও কথা বলে আমরা এটাকে আরও সুরাহা করতে সামনে চেষ্টা চালিয়ে যাব। কিন্তু আমরা এই দলগুলি পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে না। এখন ভাই, সংখ্যানুপাতিক যে পদ্ধতির কথা আপনি বলছেন, যে এই জাতীয় নির্বাচনে যে যত শতাংশ ভোট পাবে হয়তো সংসদে সে সেই অনুপাতে আসন পাবে, তাই তো? কিন্তু এই ব্যাপারটা তো একদম না করে দিয়েছে, বা এই ব্যাপারটাতে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এবং রাজনীতির মাঠে জানেন যে বিএনপি মানে অন্যতম একটা শক্তিশালী বলা যায় যে স্টেক বা পক্ষ। মানে তারপরেও কি আপনারা এই ব্যাপারে আশাবাদী থাকবেন? না, এটা তো আমরা থাকবই। এটা যে বিএনপি না বললে, একটা দল না বললেই কি যে এটা বাতিল হয়ে যাবে তা না। অধিকাংশ দল তো এটা চায়। আর বিএনপি তো একক দল না। এটা বিএনপি কেন যে চায় না তার ব্যাখ্যা কি, যুক্তি কি, যুক্তি আরও তাদের যুক্তি মানে ক্লিয়ার করতে হবে তাদের যুক্তিটা কি। এখনও কিন্তু আমরা এই ব্যাপারে তাদের বক্তব্যে সন্তুষ্ট না। পিয়ার পদ্ধতি যে কেন তারা চায় না, সকল দল চায়, বিশ্বের এতগুলো দেশে পিয়ার পদ্ধতি চলছে, তারা কেন চায় না, এইভাবে তাদের যে বক্তব্য এই ব্যাপারে আমরা সন্তুষ্ট না। আমরা একদম শেষ পর্যায়ে আছে এখন ভাই, একদম সংক্ষেপে যদি আপনার কাছ থেকে শেষ প্রশ্নের উত্তরটা নেই একদম সংক্ষেপে, সেটা হলো যে আমরা ভোটের রাজনীতির যে পরিসংখ্যানটা আমাদের হাতে আছে ৭৩-এর নির্বাচনের পর থেকে, তাতে ইসলামী দলগুলো ওইভাবে ভোটের রাজনীতিতে নেই। হ্যাঁ, তো সেইখানেই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই যে দলগুলোর মধ্যে একটা যোগাযোগ, বা এই সময়ে এসে ধর্মভিত্তিক দলগুলো কেন আবার আশাবাদী হয়ে উঠছে, এই প্রশ্নের উত্তরে কি বলবেন সংক্ষেপে যদি বলেন? ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে যারা বিগত দিনে ক্ষমতায় ছিল তারা তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাদেরকে স্বাধীনভাবে কখনোই তাদের জনমত প্রতিফলনের কোনো সুযোগ দেওয়া হয়নি। আজকে কোনো একটা নির্বাচন তো সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে তার ইতিহাস পাওয়া যায় না। একটা নির্বাচন হয়েছিল 91 সালে, তা তো আওয়ামী লীগ বলছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। আরেকটা বলছিল 96 সালের নির্বাচন, সাথে বিএনপি বলছে স্থূল কারচুপি হয়েছে। 53 বছরের মধ্যে তো কোনো সুষ্ঠু নির্বাচনই হয় নাই, জনমতে কোনো প্রতিফলনই তো ঘটে নাই। যে যখন যেভাবে একবার ক্ষমতায় গেছে, উনি সারা জীবন ওনার ক্ষমতায় থাকার জন্য যত চেষ্টা প্রচেষ্টা অপচেষ্টা, এমনকি বিদেশি আধিপত্যবাদের শক্তি নিয়ে উনি ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। কাজে জনমতের প্রতিফলন কখনোই হয় নাই। আমরা আশা করি যে এইবার মানুষ জনমত প্রতিফলনের একটা সুযোগ পাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ভালো লোক বাছাই করতে পারবে।